রোগ নির্ণয়ে সরকারি বেসরকারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট সরবরাহের প্রমাণ। কমিশন নেওয়ার অভিযোগ, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা। ময়লা ছিল, ময়লা ফেলে দিয়েছেন। ওইগুলো ময়লা আপনার এখানে কিভাবে আসবে ময়লাগুলো? আমি এবার জানবো না। হাসপাতালগুলোতে আপনাদেরই অপারেটর, তারাই অপারেট করে এবং এইটার বারকোডের ডেট আসলেও সেটা তারা হাইড করে, সেটা আমরা জানি। কিন্তু আমি জানতে চাচ্ছি যে এইটার কোনো অ্যান্সার আপনার কাছে আছে কিনা, যে এই যে এক্সট্রা একটা না, এটার কোনো অ্যান্সার আমার কাছে নেই। গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে 14 সেপ্টেম্বর স্মরণ সভা। ফাইয়াজকে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলা। রংপুরে আবু সাইদ হত্যা মামলায় এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্রের 4 দিনের রিমান্ড। সিলেটে নিহত সাংবাদিক পরিবারের সাথে সমন্বয়কদের সাক্ষাৎ। ভারতের সাথে চলমান বড় প্রকল্প নিয়ে কোনো সমস্যা নেই জানালেন অর্থ উপদেষ্টা। বর্তমান সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগোবে আশা প্রণয় ভার্মার। গাজীপুরের শ্রীপুরে পোশাক শিল্পে আবারও অস্থিরতা। হাজিরা বোনাস বৃদ্ধি সহ 14 দফা দাবিতে 2টি গার্মেন্টসের বিক্ষোভ। ভারতের মণিপুরে সক্রিয় বিভিন্ন জাতিগোষ্ঠীর 40টি সংগঠন। অত্যাধুনিক মারণাস্ত্র রয়েছে সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সরকারি বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিকে মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট সরবরাহ করছে একটি কোম্পানি। সেগুলো দিয়েই দিনের পর দিন চলছে রোগ নির্ণয়। অভিযোগ রয়েছে কমিশনের বিনিময়ে এই কাজে সাহায্য করছেন হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরাই। কোম্পানির অফিসে গোপনে এসব কাজকর্মের ভিডিও ধারণ করলেও ক্যামেরার সামনে তারা অস্বীকার করেছেন। তানভীর মিজানের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাসেল আহমেদ। সরকারি বেশিরভাগ হাসপাতালের চিত্রই এমন। জানা অজানা রোগ থেকে মুক্তির আশায় চিকিৎসকের শরণাপন্ন হন রোগীরা। রক্ত ও প্যাথোলজি সহ বিভিন্ন পরীক্ষা করানো হয় রোগ ধরতে। কিন্তু রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ সেই পরীক্ষা ঠিক মতো হচ্ছে কি? এটা আসলে কর্তৃপক্ষের দায়িত্ব ঠিক মতো করা। কত টাকা দেওয়া বাইরে করতে পারি না, তার জন্য এখানে একটু সাহায্যের জন্যই আসছি। অনেকগুলো পরীক্ষা আছে, সিবিএস, আরবিএস, তারপরে এইচবিএস আছে, ইসিজি আছে। পরীক্ষার সঠিক নির্ভুল তথ্য নির্ভর করে রিয়েজেন্টের উপর। সরকারি বেসরকারি হাসপাতালে রিয়েজেন্ট ও মেশিন সরবরাহ করে প্রাইভেট কোম্পানিগুলো। তেমন একটি কোম্পানির 2টি প্রতিষ্ঠান, জেনেটিক ট্রেডিং ও অর্গানিক ইন্টারন্যাশনাল। খবর আসে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ ফুরিয়ে যাওয়া রিয়েজেন্ট সরবরাহ করে কোম্পানিটি। সত্যতা যাচাইয়ে ছদ্মবেশে রাজধানীর আসাদগেট এলাকায় কোম্পানির কার্যালয়ে প্রবেশ করে যমুনা টেলিভিশন। দেখা যায় ছাপানো হয়েছে অসংখ্য নকল স্টিকার। আরেকদিকে মেয়াদ উত্তীর্ণ প্যাকেটে স্টিকার তুলে বসানো হচ্ছে নতুন তারিখের স্টিকার। ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে মেয়াদহীন আসল স্টিকার। এর মধ্যে রয়েছে ভিটামিন ডি সহ রক্তের নানান পরীক্ষায় ব্যবহৃত উপকরণও। এবার জড়িতদের বক্তব্য নিতে চাই। ক্যামেরা দেখেই মেয়াদ উত্তীর্ণ পণ্য স্টিকার সরাতে ব্যস্ত হয়ে পড়েন কর্মীরা। তবুও ধরা পড়ে বেশ কয়েকটি পণ্যের অবৈধ কার্যক্রম। ময়লা ছিল, ময়লা ফেলে দিয়েছেন। ওইগুলো ময়লা আপনার এখানে কিভাবে আসবে? ময়লাগুলো কিভাবে আসছে আপনার এখানে ময়লাটা? আমি এবার জানবো না। আমরা অর্ডার দেয়, আমরা কাজ করি, হয়তো আমরা বিভিন্ন হাসপাতালে মালামাল সাপ্লাই দিই। একটা কোম্পানির প্রোডাক্ট বিদেশ থেকে আসছে আপনাদের, কিন্তু এই যে এক্সট্রা একটা লেভেল আমরা দেখতেছি, এই লেভেলটা কোত্থেকে আসছে? নর্মালি বিদেশি প্রোডাক্টে তো আপনার লেভেল এখান থেকে আসবে না, কোম্পানির প্রোডাক্ট আসবে, আপনি সাপ্লাই দিয়ে পাঠিয়ে দেবেন হাসপাতালে। না, সেইভাবেই আসে সাধারণত। তো এইটা কোত্থেকে আসলো? এটা মনে হয় সম্ভবত ওনারা ব্রিন্ট দিয়েছেন, কিন্তু এগুলো আমরা লাগাই না, কারণ আমাদের যতগুলো আইটেম আসে এই বারকোডগুলো সব মেশিন রিড করে। হাসপাতালগুলোতে আপনাদেরই অপারেটর, তারাই অপারেট করে এবং এইটার বারকোডের ডেট আসলেও সেটা তারা হাইড করে, সেটা আমরা জানি। কিন্তু আমি জানতে চাচ্ছি যে এইটার কোনো অ্যান্সার আপনার কাছে আছে কিনা, যে এই যে এক্সট্রা একটা না, এটার কোনো অ্যান্সার আমার কাছে নেই। যেটা কয়েক ধরনের প্রোডাক্ট, এগুলো হাসপাতালে সাধারণত পরীক্ষার জন্য ব্যবহৃত হয়। এর সবগুলোর স্টিকার আলাদা প্রিন্ট করে এখানে লাগানো হচ্ছিল এবং আমাদের দেখেই তারা সবাই এগুলোকে ডাস্টবিনে ফেলে দেওয়ার চেষ্টা করেছেন এবং তার অনেক নমুনা এখানেও আছে। এই যে
এখানে বেশ কিছু প্রিন্টের কাটা অংশ এবং এটি হচ্ছে পুরনো, যেটি অরিজিনাল অর্থাৎ যেটি আসল যেই স্টিকার সেটি হচ্ছে এটি লেমিনেটেড করা একটি কাগজ, আর এটি হচ্ছে সাদা নর্মাল কাগজে প্রিন্ট দেওয়া। এই দুটি আলাদা, দেখলেই সাধারণত যেহেতু বুঝতে পারবে। এসবের ফাঁকে বেরিয়ে যান কোম্পানির মালিক AKM কামরুজ্জামান, যিনি বহু বছর ধরে চালিয়ে যাচ্ছেন এই অবৈধ রিয়েজেন্ট ব্যবসা। না, এটা এই ব্যাখ্যা আমি দিতে পারবো না। এটা সেকশন আলাদা, এই সেকশন আলাদা, এটা আমার না। পরিচয় গোপন রাখার শর্তে জেনেটিকের সাবেক এক কর্মকর্তা জানান, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের শিক্ষা জীবনের মূল সনদ আটকে ও বাড়তি কমিশন দিয়ে এসব কাজ করান কামরুজ্জামান। ওদের আলাদা একটা কম্পিউটার সেটআপ আছে, সেখানে যখন যেটা দরকার সেটা সে প্রিন্ট করে নেয়। ধরেন ডেট আছে 23 সালের অক্টোবর পর্যন্ত, সেটা 24 সালের রিয়েজেন্ট চিপস খুলে 23 সালের অক্টোবরটা লাগিয়ে দিবে, তখন সেটআপটা হয়ে যাবে, তখন কোনো সমস্যা সে ডিটেক্ট করতে পারবে না। গেল সপ্তাহে সরবরাহ করা জেনেটিকের মেয়াদ উত্তীর্ণ মালামাল শনিবারও ছিল বিভিন্ন হাসপাতালে। BSMM-এর বায়োকেমিস্ট্রি বিভাগের ফ্রিজেও পাওয়া গেল সেসব উপকরণ। নবনিযুক্ত বিভাগীয় প্রধান জানিয়েছেন ব্যবস্থা নেবেন তিনি। তো ডেট এক্সপায়ার্ড রিয়েজেন্ট দিয়ে আমরা কখনোই ল্যাবে কোনো টেস্ট আমরা অ্যালাউ করি না, করতে পারিও না। এটা দিস ইজ ক্লিয়ার। এখন আমি একটু দেখে নিই, একটু বুঝে নিই বিষয়টা কি, কারণ এটা তো মানে গুরুতর অভিযোগ, এটা তো মানে কি বলে অবহেলা করা যাবে না। বায়োকেমিস্ট ও প্যাথোলজিস্টরা বলছেন, মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট দিয়ে প্রকৃত রোগ বা সমস্যা ধরা কোনোভাবেই সম্ভব নয়। ট্রিটমেন্টের জন্য ওটা কোনোভাবে অ্যাকসেপ্টই করতে পারবে না। মানে আপনি যে ধরেন আসলো 10, এইটা কি আসলেই পেশেন্টের ব্লাডকে রিফ্লেক্ট করছে কিনা, এটা তো আমরা কোনোভাবেই মানে এটা যে রাইট, এটা যে হতেও পারে এটা 100, এটা 10 আসছে, এটা মানে অ্যাকসেপ্ট করা যাবে না কোনোভাবেই। এরই মধ্যে বেশ কিছু বিলের কপি, চালান এবং অন্যান্য ডকুমেন্ট পেয়েছি আমরা। এই পুরো কাজে কখনো কখনো হাসপাতাল বা ডায়াগনস্টিক্সের কর্তা ব্যক্তিরাও জড়িত থাকেন, তেমন একটি প্রমাণও পেয়েছি আমরা। 2023 সালের অক্টোবরের 30 তারিখে একটি প্রভাবশালী হাসপাতালে বেশ কিছু পণ্য সরবরাহ করে জেনেটিক ট্রেডিং, যেখানে মোট বিলের 30% কমিশন দেওয়া হয়েছে ওই হাসপাতালের কর্তা ব্যক্তিদের। কোম্পানিটি পণ্য সরবরাহ করে সরকারি ঢাকা মেডিকেল কলেজ, ক্যান্সার হাসপাতাল, গ্যাস্ট্রোলিভার, হৃদরোগ, ল্যাবরেটরি মেডিসিন সহ অনেক সরকারি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে। এতে অরিজিনালের টাকা পরিশোধ করলেও মাসুল গুনছে সাধারণ মানুষ। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে 14 সেপ্টেম্বর স্মরণ সভার আয়োজন করছে সরকার। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপে এমন তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জানান, আয়োজিত স্মরণ সভায় অতিথি নির্ধারণ করবে ছাত্র উপদেষ্টারা। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শহীদ পরিবার সহ আরও অনেকেই। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত স্মরণ সভায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। আয়োজন সম্পন্ন করতে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে 5 কোটি টাকা খরচের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ সভা হবে। ওটাদের টাইটেল তাহলে স্মরণ সভা 14 তারিখে, এবং এটার ভিতরে কিছু আনুষঙ্গিক খরচ আছে, খরচ বেশি না, ম্যাক্সিমাম 5 কোটি টাকার মতো খরচ। এটা খুব সম্ভব, তাই না? সে বঙ্গবন্ধু না কি বলে চায়না মৈত্রী সমিতি আর কি। ছাত্র জনতার আন্দোলনে গত 18 জুলাই পুলিশের গুলিতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ নিহত হন। এই হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে হত্যা, গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। আজ ফারহানের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই অভিযোগ দাখিল করেন। মামলার অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আনিসুল হক, ব্যারিস্টার ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে শামস পরশ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সহ 34 জন। তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে। আদালতে ফাইয়াজের মা ও বোনের দাবি, ফাইয়াজকে নির্বিচারে গুলি করে হত্যায় জড়িত খুনিদের ফাঁসি দিতে হবে। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাইদ হত্যা মামলায় পুলিশের এএসআই আমির আলী এবং কনস্টেবল সুজন চন্দ্রের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে রংপুর মেট্রোপলিটন আদালত 2
এর বিচারক আসাদুজ্জামান এই আদেশ দেন। এর আগে গতকাল সন্ধ্যায় এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেফতার করে পিবিআই। গত 16 জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2 নং গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। 18 আগস্ট তার বড় ভাই রমজান আলী রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে একটি হত্যা মামলা করেন। 19 আগস্ট তাজহাট থানা মামলাটি রেকর্ড করে আদালতে পাঠায়। এরপর আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়। আসামিদের পক্ষে আইনজীবী ছিল না, তাদের দীর্ঘক্ষণ ধরে বিজ্ঞ আদালত ধৈর্য সহকারে বক্তব্য শুনেছেন, তাদের জবানবন্দি নিয়েছেন। নিয়ে তারা এই জবানবন্দিতে বলেছেন যে ঊর্ধ্বতন 4 জন পুলিশ কর্মকর্তার নাম বলেছেন যে তারা তাদেরকে গুলি করতে বাধ্য করেছে। ধারাবাহিক সফরের অংশ হিসেবে সিলেট সফর করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দল। সকালে ঢাকা থেকে সিলেট পৌঁছায় কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম সহ 11 সদস্যের দল। সেখানে জেলা পর্যায়ের সমন্বয়কদের সাথে নিয়ে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক আবু তোরাবের পরিবারের সাথে দেখা করেন তারা। এ সময় স্বজনদের প্রতি সমবেদনা জানানো হয়। আবু তোরাব সহ নিহত সবার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন সমন্বয়করা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা, জানান গণ অভ্যুত্থানের লক্ষ্য উদ্দেশ্য সংহত করার পাশাপাশি তা শিক্ষার্থীদের ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি ছাত্র জনতার মধ্যে ঐক্য বজায় রাখার তাগিদও দেন সমন্বয়করা। বৈষম্য বিরোধী আন্দোলনের নামে বিভিন্ন অপকর্মের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন ও জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। ভবিষ্যতে সীমান্তে যেন আর কোনো হত্যাকাণ্ড না ঘটে এজন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এবার পূজা দেখতে সীমান্ত দিয়ে কেউ যেন অবৈধভাবে যাওয়া আসা করতে না পারে সেই নির্দেশনাও দেওয়া হয়েছে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে দুর্গাপূজা নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা অনুরোধ জানান হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় আজান ও নামাজের সময় বাদ্যযন্ত্র বাজানো বন্ধ রাখার। এছাড়া আজানের 5 মিনিট আগে থেকে নামাজ শেষ না হওয়া পর্যন্ত বাদ্যযন্ত্র বাজানো বন্ধ রাখতে অনুরোধ জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা প্রত্যাশা করেন এবারও অন্যান্য বছরের মতো উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন হিন্দু ধর্মাবলম্বীরা। এবার দেশ জুড়ে 32,666 মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হবে। এছাড়া ঢাকার 2 সিটিতে 205টি মণ্ডপে পূজা উদযাপন হবে। পূজা উপলক্ষে দেশ জুড়ে সার্বিক আইন শৃঙ্খলা কঠোর থাকবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা আরো পরে জানাবো এক্সাক্ট ফিগার। আইন শৃঙ্খলা রক্ষার্থে কিন্তু আপনারাও কিন্তু একটা বড় ভূমিকা রাখতে পারেন। আপনারা কিন্তু একটা বড় ধরনের স্বেচ্ছাসেবক আমাদের সাথে হতে পারেন। আপনারা যদি এটা করেন তো আমি আশা করব এইবার পূজা নির্বিঘ্নে হবে এবং সবাই এটা ভালোভাবে উদযাপন করতে পারবে। ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিদায় হয়েছে, কিন্তু সংস্কার কাজের অগ্রগতি আশাব্যঞ্জক নয়, এমন মন্তব্য করেছেন এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বীর বিক্রম। সকালে মগবাজারে এক সংবাদ সম্মেলনে তিনি জানান দেশে এখনও অনেক ক্ষেত্রে বিশৃঙ্খল অবস্থা। হুজুগের বসে কিছু করলে তা এই গণ অভ্যুত্থানের জন্য সুফল আনবে না। কর্নেল অলি আরও বলেন জনগণ চাইলে জাতীয় সঙ্গীত পরিবর্তন সম্ভব। গণভবনকে জাদুঘর করার বিরোধিতা করেন অলি আহমেদ। বলেন ছাত্র জনতার ত্যাগকে স্বীকৃতি দিয়েতে জাদুঘর হতেই পারে, কিন্তু সেটা গণভবনে নয়। অলি আহমেদ প্রত্যাশা করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক করতে হবে, নতুবা গণহত্যা আবারও মাথা চাড়া দিতে পারে। এছাড়া নিত্যপণ্যের দাম লাগামে আনার আহ্বানও জানান তিনি। ছাত্র জনতার চরমাত্মত্যাগের বিনিময়ে দুর্নীতিবাজ, স্বৈরাচারী, টাকা পাচার, টাকা লুণ্ঠনকারী এবং গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিদায় হয়েছে। তবে দুঃখজনক হল সত্য যে সংস্কার বাস্তবায়নের গতি খুবই হতাশাব্যঞ্জক। ভারতের সাথে চলমান বড় ধরনের প্রকল্প নিয়ে কোনো সমস্যা নেই, এমনটাই জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয় উপদেষ্টার সাথে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ভারতীয় হাইকমিশনার জানান চলমান কোনো প্রকল্পের কাজ স্থগিত হয়নি, দ্রুতই সংশ্লিষ্টরা কাজে ফিরবেন। উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন বিজ্ঞান প্রযুক্তি সহ আরও বড় প্রকল্পে আগ্রহ দেখিয়েছে ভারত, তাই প্রতিবেশী দেশটিকে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। এ সময় হাইকমিশনার বলেন
দুদেশ একসাথে আগের মতোই কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আগের মতোই দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ভারত। Bangladesh and India are the two important partners. There are some issues that we have got some trade deals, but these will be sorted out. They have, Your Excellency had said that they will also encourage that, so our export also goes there, and quality and things, the terms of things should be win-win situation. That is very important. There are important big projects which have been identified by Bangladesh for their own benefit, and we are happy to take them forward. দর্শক, গাজীপুরের শ্রীপুরে হাজিরা বোনাস বৃদ্ধি সহ 14 দফা দাবিতে বিক্ষোভ করেছেন দুটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় স্থানীয়দের সাথে তাদের সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় বেলা 11:30টার দিকে মাস্টারবাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এ সময় তাদের মহাসড়ক থেকে সরে যেতে বলে স্থানীয়রা। এ নিয়ে এক বাকবিতণ্ডার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে বাধে সংঘর্ষ, আহত হন 5 জন। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা অন্য একটি কারখানায় ঢুকে কয়েকটি যানবাহন ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাইট অ্যালাউন্স ও টিফিন বিল বাড়ানোর দাবি তুলেছে শ্রমিকরা। নাইট বিল 100 টাকা করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে কি লেট করলে 15 মিনিট টাইম, এর ভিতরে হাজির করা যাবে না, 15 মিনিট লেট টাইম করতে হবে ভাই। 7টার পরে টিফিন দিতে হবে। বেতন সর্বনিম্ন 14,500 টাকা সর্বনিম্ন করতে হবে। বেতন স্কেল যেটুকু করার কথা ছিল 2023 সালে নতুন যে বেতন স্কেল তৈরি হয়েছিল সেটা দর্শক, এ বিষয়ে আরও জানবো। গাজীপুর এবং টঙ্গীতে যাব, শুরুতে যেতে চাই গাজীপুরে। সেখানে শ্রীপুরে রয়েছেন আমার সহকর্মী হোসাইন আলী বাবু। সেখানকার পরিস্থিতি কেমন আমাদেরকে জানাবেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন দেখছেন আপনি? ইসরাত, এখনকার অবস্থা যদি বলি একেবারেই স্বাভাবিক হয়ে গিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী এসে আসলে যারা রাস্তায় অবস্থান করেছিল, যেসব শ্রমিকরা তাদের 14 দফা দাবিতে, সেই দাবির যে শ্রমিকরা ছিল তাদেরকে কিন্তু আসলে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন তারা বিভিন্ন জায়গায় আসলে তারা দলে দলে আসলে অবস্থান করছেন। সেক্ষেত্রে আসলে আইন শৃঙ্খলা বাহিনী যেই শিল্প কারখানার শ্রমিকরা আসলে তাদের দাবি নিয়ে রাস্তায় বসেছে সেখানে আসলে তারা অবস্থান করছেন। এই যে আন্দোলন, সেই আন্দোলন আসলে তাদের 14 দফা দাবি, তাদের হাজিরা বোনাস এবং নাইট বোনাস এবং টিফিন বোনাস সবকিছু মিলিয়ে আসলে তাদের এই আন্দোলন। তারা আসলে রাস্তায় অবস্থান করার পরে আসলে যাতে গাড়ি যাতে চলাচল বন্ধ না হয় সেজন্য আসলে স্থানীয়রা আসলে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল। সেক্ষেত্রে আসলে স্থানীয়দের সাথে তাদের এক পর্যায়ে বাকবিতণ্ড হয় এবং কথা কাটাকাটি হয়। সেক্ষেত্রে আসলে স্থানীয়দের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। সেক্ষেত্রে আসলে নারী সহ মোট 5 জন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয়ভাবে বিভিন্ন হসপিটালে চিকিৎসা দিয়ে আসলে বাড়িতে চলে গিয়েছেন। আর যারা শ্রমিকরা এখনো রয়েছেন তারা বলছেন যে আসলে আমাদের যে দাবি, সে দাবি যদি না মানা হয় তারা পরবর্তী তাদের যে কর্মসূচি সেটা অব্যাহত থাকবে। তার পাশাপাশি যদি বলি আসলে এই যে যেসব দুই কারখানার যে আন্দোলন, তারা আসলে পাশের একটি কারখানায় আসলে ভাঙচুর করেছে। সেখানে 6 থেকে 7টি মোটরসাইকেল ভাঙচুর করেছে, একটি মাইক্রোবাস ভাঙচুর করেছে, একটি কাভার ভ্যান ভাঙচুর করেছে। সেক্ষেত্রে আসলে পুলিশ এসে সেগুলো জব্দ করেছে, সেগুলো দেখছে এবং সেগুলো আসলে জব্দ করে তারা আসলে তাদের যে সিসি ক্যামেরা ফুটেজ, সেগুলো সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করেছে যে কারা ভাঙচুর করেছে এবং কারা এই ফ্যাক্টরিতে হামলা চালিয়েছে, সে বিষয়ে তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইসরাত। জি বাবু, বুঝতে পেরেছি সেখানকার অবস্থা স্বাভাবিক। আমরা এবার টঙ্গীতে যেতে চাই, সেখানকার পরিস্থিতি জানবো। আমার সহকর্মী পলাশ প্রধান আমার সাথে যুক্ত আছেন। পলাশ, বিক্ষোভকারীরা কি দাবি পেশ করেছে এবং সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আপনি? পলাশ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি রয়েছি এখন টঙ্গী অঞ্চল এলাকায়। এখান থেকে তো আমরা দেখেছি যে সকাল থেকে বেশ কয়েকটি কলকারখানা তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা বিক্ষোভ করছে। কিছুক্ষণ আগে আমরা বেশ কয়েকটি শ্রমিকদের সাথে কথা বলছিলাম। তারা বলছিল যে সঠিক সময়ে তাদের যে বেতন ভাতা এবং বিভিন্ন যে পোশাক শিল্প কলকারখানা তাদের যে বিভিন্ন যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা থেকে তারা বেশ কয়েক বছর যাবতে তারা সেখানে বঞ্চিত ছিল। সেই বিষয় নিয়ে দাবি দাওয়া করছে। এখানে যারা আসলে তাদের যে দলনেতা
দলনেতা ছিল যারা, সেই দলনেতার সাথে কথা বলছি, তারা কি ঠিক একইভাবে বলছিল? তারা বলছিল যে এই আন্দোলন বেশ কয়েকদিন যাবতে করছে, যদি আজকের মধ্যে যদি তাদের সেই দাবি দাওয়াগুলো যদি না মানা নেওয়া হয় সেই ক্ষেত্রে তারা এই আন্দোলনটা আরো বেগবান করবে। তারা কিছুক্ষণ আগে কিন্তু তারা এখানে যারা দলনেতা ছিল তারা বলছিল যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গিয়েও তারা আন্দোলন করবে, এমনটা বলছিল যদি তাদের দাবি দাওয়া না মানা নেওয়া হয়। আর যদি দাবি দাওয়া নিয়ে মানা হয় তারা ঠিক এখান থেকে তারা কর্মস্থলে যোগ দিবে, এমন প্রতিশ্রুতি কিন্তু তারা দেওয়া হয়েছিল। তারা বলছিল যে মাতৃকালীন সুবিধা সহ বিভিন্ন যে সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলো যদি তারা এখন আজকের মধ্যে যদি সকলের সম্মুখে যদি তারা এই দাবি দাওয়াগুলো যদি তারা মেনে নেওয়া হয়, সেই মেনে নেওয়ার পরে তারা কর্মস্থলে যোগ দিবে, এমনটা কিন্তু বলছিল। তাদের পক্ষ থেকে কিছু শিক্ষার্থী সহ কর্তৃপক্ষের সাথে তারা এই বিষয় নিয়ে সমন্বয়ের বিষয় নিয়ে তারা মিটিং করছে, হয়তো বা কিছুক্ষণের মধ্যে সেটি আসলে জানা যাবে আসলে কতটুকু হয়েছিল। যদিও এখানে তারা সকাল থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা আন্দোলন করছিল এবং এখানে পার্শ্ববর্তী একটি পোশাক কারখানার শ্রমিকদের সাথে কিন্তু তারা কিন্তু একটি সংঘর্ষ বেজেছিল। এরপরে কিন্তু তারা আমরা দেখছিলাম যে তারা এই যে শাখা সড়কগুলি রয়েছে সেই শাখা সড়কে এসে তারা বিভিন্নভাবে তারা আন্দোলন করছে। তারা বলছিল যে এখানে যে কারখানাটি রয়েছে সেই কারখানাটির মূল ফটকে তারা দাঁড়িয়ে তারা আন্দোলন করছে এবং এই কারখানার কিছু কর্মকর্তার নামও তারা তালিকা করেছে, অর্থাৎ এই তালিকা অনুযায়ী যারা শ্রমিক। পলাশ, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আশুলিয়া শিল্পাঞ্চলের বেশিরভাগ পোশাক কারখানা খুলেছে, সকালেই কাজে যোগদান শ্রমিকরা। ঢাকা ইপিজেড সহ আশপাশের কারখানাগুলোয় চলছে উৎপাদনও। সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে শিল্প পুলিশ, র্যাব, বিজিবি সহ সেনাবাহিনীর সদস্যরা। সড়ক মহাসড়কে জোরদার করা হয়েছে টহল। গেল রাতেই আশুলিয়া শিল্পাঞ্চলের কারখানা খোলার সিদ্ধান্ত নেয় বিজিএমইএ। বৈঠক করে যৌথ বাহিনীর সাথে। জানানো হয় আন্দোলনকারী কোনো শ্রমিককে কালো তালিকাভুক্ত করা হবে না, নিয়োগ হবে যোগ্যতার ভিত্তিতে। টিফিনের বরাদ্দের সাথে যুক্ত হবে বাড়তি 10 টাকা। হাজিরা বোনাস হিসেবে প্রতি মাসে 225 টাকা দেওয়া হবে। যারা গ্যাঞ্জাম করতেছে সবাই বাহিরের লোক, আমরা ভালো মতন কাজ করতেছি। গার্মেন্টসের যে কাজকর্ম এটা আমরা খুব সুন্দরভাবেই করতেছি, আমাদের কোনো সমস্যা নেই। ফ্যাক্টরিগুলিতে শ্রমিকরা প্রবেশ করেছে, প্রায় সব ফ্যাক্টরিতে কাজ চলমান। কিছু কিছু ফ্যাক্টরিতে তাদের অন্তর্দ্বন্দ্ব বা দাবি দেওয়া নিয়ে অন্তর্কন্দল বা ম্যানেজমেন্টের সাথে মিল না হয় এখনো তাদের কাজ শুরু করতে পারেনি। চাঁদা আর তৈরি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ না পেয়ে শিল্প মালিকদের মিথ্যা মামলায় আসামি করার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের 2500 ও রূপগঞ্জে। 2টি হত্যা মামলায় আসামি করা হয়েছে তৈরি পোশাক কারখানার ফকির গ্রুপের মালিকদের। জুন মাসে হৃদরোগে মৃত্যু হলেও আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগ করা হয়েছে মামলা। এ নিয়ে গ্রুপের 50,000 শ্রমিকের মাঝে বিরাজ করছে চাপা আতঙ্ক। জুন মাসের 3 তারিখ হৃদরোগে আক্রান্ত হয়ে রূপগঞ্জের ডিকেএমসি হাসপাতালে ভর্তি হন একটি গণপরিবহনের সুপারভাইজার ও 2500 দুপতারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া। ওই দিন সন্ধ্যায় হাসপাতালেই মারা যান তিনি। ঘটনার 2 মাস পর 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সরকারের পতন হলে 22 আগস্ট দুপতারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন বাদী হয়ে 2500 থানায় হত্যা মামলা করেন। আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকারের কয়েকজন মন্ত্রী ও জেলার 5টি সংসদীয় আসনের সাবেক এমপিদের। একই মামলায় ফকির গ্রুপের মালিকপক্ষের 3 জনকেও আসামি করা হয়। বাদীর অভিযোগ, বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দেয় দলের কর্মী বাবুল মিয়াকে 4 আগস্ট আসামিরা কালীবাজার থেকে অপহরণ করে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে 2500 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। তবে হাসপাতালের আবাসিক চিকিৎসক জানান, শুধু 4 আগস্ট নয়, গত 3 মাসে বাবুল মিয়া নামে গির্দা বা আশেপাশের এলাকা থেকে কোনো রোগী আসেনি স্বাস্থ্য কমপ্লেক্সে। আমরা পেয়ে থাকলে মৃত ঘোষণা করলে আমাদের রেজিস্টার খাতা থাকতো, কিন্তু এরকম কোনো তথ্য আমাদের হাসপাতালের রেজিস্টার খাতায় নেই। তাই আমরা বলতে পারছি এই কথাটা সত্য না।
এদিকে রূপগঞ্জের ডিকেএমসি হাসপাতালের মৃত্যু সনদ বলছে গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আগস্টে দ্বিতীয়বার মৃত্যু দেখানো বাবুল মিয়া। একই তারিখে একই কারণ দেখিয়ে মৃত্যু নিবন্ধন করেছে সরকারি জন্মমৃত্যু নিবন্ধন প্রতিষ্ঠান। এ ব্যাপারে মামলার বাদী নুরুল আমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বাবুল মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায় সেটি তালাবদ্ধ। স্থানীয়রা জানান গণমাধ্যম কর্মীদের এড়িয়ে চলতেই আত্মগোপনে রয়েছে পরিবারটি। উনি মারা যাওয়ার পরই ছাত্রদের আন্দোলন রয়েছে। শেখ হাসিনা সরকার যেদিন হয়েছে উনি তো সেদিন মারা যায়নি নাকি? না ওই দিন আগে মারা গেছে। ৫ আগস্ট ২৫০০-এর গোপালদি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামে সংঘর্ষে শফিকুল নামে এক টেক্সটাইল শ্রমিক মারা যান। সেই ঘটনায় করা মামলাতেও আসামি ফকির গ্রুপের ৩ কর্ণধার। মামলার ব্যাপারে নিহতের স্ত্রীর দাবি, আসামিদের না চিনলেও তাদের হুকুমে তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে শুনেছেন। আর নিহতের ভাই রফিক বলেন, কাদেরকে মামলায় আসামি করা হয়েছে তারা প্রকৃতপক্ষেই জানেন না। হেরা কর কইছে দেখে বাইডি আমি দিছি, নাইলে আমার কোন দরকার আছিল। আমার স্বামীর মারছে, আমরা কোন হেরা সে একবার চিনি, একবার আমি চিনি না। আসাই কইছে যে আপনার অভিযোগ বলেন, পরে আমার বাইরে আবারও নাম কইছে, কোয়ার পরে কয় ঠিক আছে আপনি আলা দানগা কেস হয়ে গেছে। ইয়ার ভিতরে হেরা কি করছে, কার নাম দিছে, কিন্তু আমরা ভাই এটা বলতে পারবো না। এ বিষয়ে ২৫০০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বাদীর অভিযোগে এজাহার গ্রহণ করা হয়েছে। নিরপরাধ কেউ থাকলে সেটি তদন্তে বেরিয়ে আসবে। পাবলিক বাদী হয়ে যদি আমাদের কাছে কোনো অভিযোগ নিয়ে আসে, আমরা সেই অভিযোগ নিতে আইনগতভাবে বাধ্য। যাদের বিরুদ্ধে প্রমাণিত হবে যে তারাই জড়িত ছিল ঘটনায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আদারওয়াইজ কাউকে যদি এখানে আসামি করা হয়, তদন্ত সাপেক্ষে তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে। জাহিদ হাসান, যমুনা নিউজ। নির্বাচন কমিশন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল তুলে নেয় রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে কোনো আইনি বাধা নেই, জানিয়েছেন দলটির আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্রিফিং করেন তিনি। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও এতদিন নিবন্ধন না দেওয়ার পেছনে আওয়ামী কর্তৃত্ববাদী সরকারের অসৎ উদ্দেশ্য ছিল। বঞ্চিত করা হয়েছিল তাদের, হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়েছে তার দলকে। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে ইসিতে আবেদন করে গণসংহতি আন্দোলন, কিন্তু নিবন্ধন না দিয়ে দলটির পক্ষে করা আবেদন খারিজ করে কমিশন। এরপর ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনের নিবন্ধন আবেদন খারিজ করার সিদ্ধান্ত প্রত্যাহার বা পুনর্বিবেচনা করতে ইসিকে আইনি নোটিশ পাঠানো হয়। তিতাস গ্যাসের কতিপয় কর্মচারী পেট্রোবাংলায় হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তারা পেট্রোবাংলার অফিসার আর স্টাফদের উপরও হামলার চেষ্টা করে। রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত পেট্রোবাংলায় এই হামলা চালানো হয়। জানা যায়, সোমবার এক আদেশে পেট্রোবাংলার কর্মকর্তা শাহনেওয়াজ পারভেজকে তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়। পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, তিতাসকে দুর্নীতিমুক্ত করতে আগের এমডিকে সরিয়ে নতুন এমডি নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু যারা দুর্নীতিবাজ কর্মচারীরা এটাকে মানতে না পেরে হামলা চালিয়েছে। এই কারণে আজ নতুন এমডি যোগদান করতে পারেননি। দাবি দেওয়া আনছেন, তো একটু পরে আমরা সমঝোতার মাধ্যমে এটা চেয়ারম্যানের কাছে যাওয়ার সুযোগ দেব, কিন্তু ওই কথা তারা না মেনে হঠাৎ করে প্রধান ফটকে আক্রমণ করে। পেট্রোবাংলা পরিবর্তন করব সরকার, এই কথা বলার সাথে সাথে ওরা আমার দইরা আমার পিটাই লই ইচ্ছা মতো সব তিতাসের লোকজন। এখন তিতাসের থেকে বাইরের লোক আছে না কোন লোক আছে এটা তো আর আমি জানি, আমরা জানি। তার বিভিন্ন স্লোগান দেয় এবং চেয়ারম্যান স্যারের দিকে তেড়ে যায়। আমাদের যে কর্মকর্তারা আছে তারা যখন বাধা দিতে যায় তখন তারা তাদের উপরে আক্রমণ করে। সিলেটে শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে ওরস চলাকালে হামলা হয়েছে। দিবাগত রাত ৩টা নাগাদ ওরসে গান বাজনা শুরু হলে চালানো হয় হামলা। লাঠি হাতে মাজারে ঢুকে পড়ে তৌহিদি জনতার নামে বিক্ষুব্ধরা। হামলা চালায় ওরসে অংশগ্রহণকারীদের ওপর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের ওপরও হামলা হয়। এ সময় শাহপরান থানার ওসি সহ আহত হন বেশ কয়েকজন। এর আগে গত শুক্রবার মাজার এলাকায় বিক্ষোভ করা হয়। সে সময় মাজারে গান বাজনা নিষিদ্ধ ঘোষণা করে বিক্ষোভকারীরা। উচ্ছেদের ৩ বছর পর আবার বেদখলে বহুল আলোচিত লালদিয়ার চর। চট্টগ্রামে কর্ণফুলী নদী তীরে এই ৭২ একর জায়গায় বিদেশি বিনিয়োগে টার্মিনাল নির্মাণের প্রস্তুতি নিচ্ছিল বন্দর কর্তৃপক্ষ। রাজনৈতিক পট পরিবর্তনের পর দখল হয়ে যাওয়ায় এখন বিপাকে সংস্থাটি।
3 বছর আগে দখলমুক্ত করা কর্ণফুলী নদী তীরের লালদিয়া চরের দৃশ্যপট ফের পাল্টেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সীমানা প্রাচীরের ভেতর ঢুকে স্থাপনা নির্মাণ করছে আগে উচ্ছেদ হওয়া পরিবারগুলো। 1972 সালে বিমান ঘাঁটি সম্প্রসারণের সময় স্থায়ী বন্দোবস্ত পাওয়ার আশ্বাসের ভিত্তিতে নিজেদের ভিটেমাটি ছেড়ে লালদিয়ার চরে বসতি শুরু করে প্রায় 2300 পরিবারের 14,000 মানুষ। উচ্চ আদালতের নির্দেশনা পেয়ে 2021 সালে তাদের উচ্ছেদ করে বন্দর কর্তৃপক্ষ। ওইখানে নারকেল গাছ টাছও আছে, এখনো ফকির আছে, সব জায়গায় এখনো মানে আর 11.5 হানিয়া জায়গা আর উচ্ছেদ করছে। আমাদের এখানে শেখ মুজিব জায়গা দিছিল, জায়গা দিয়ে এখন আমাদের উচ্ছেদ করে যায় 4 বছর ধরে। আমরা 12 টাকা দিতে পারতেছি না, খাইতে পারতেছি না। আমরা কোথায় স্থান পাচ্ছি না, আমরা আজকে সুযোগ পেয়েছি, আমরা আমাদের জায়গা আবার ফিরে এসেছি। এই জায়গায় আমরা থাকবো যে সেই কথা তো জনগণ তো অলরেডি অবস্থান নিয়েই ফেলছে। লালদিয়া চরের 78 একর জমিতে টার্মিনাল নির্মাণে ডেনমার্কের শিপিং প্রতিষ্ঠান মার্কিয়াস লাইনের দেয়া প্রস্তাব নিয়ে অনেক দূর এগিয়েছিল নৌ পরিবহন মন্ত্রণালয় ও বন্দর কর্তৃপক্ষ। সেই জায়গা দখলমুক্ত রাখতে চায় সংস্থাটি। এটা বন্দরেরই জায়গা, বন্দরেরই স্থাপনা, বন্দর সেখানে দেয়াল দিয়ে বন্দর এখানে প্রোটেক্ট করেছে এবং আমরা অলরেডি বন্দর সুবিধাদি নির্মাণ করার জন্য, ইয়ার্ড নির্মাণ করার জন্য কাজ চলমান আছে। এ পর্যায়ে কারো সেখানে অনুপ্রবেশ করাটা কাম্য নয়। তবে এবার পুনর্বাসন ছাড়া লালদিয়ার চর ছাড়তে নারাজ স্থাপনা নির্মাণকারীরা। বন্দরের সাথে যদি দ্বন্দ্ব থাকে জেলা প্রশাসকের সাথে, তার ওই বলি আমরা কেন হব? আমাদের মতোই নিরহ মানুষ কেন হবে? আমাদেরকে পুনর্বাসন করুন। আমি আপনার এই জায়গা চাই না। পুনর্বাসন ছাড়া এখানে বাইর হবে না, কেউ বাইর হবে না, বাইর হবে না। মরি জেলে কেন যাক খবর দিবে, কেন দিবে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। একটি দুটি নয়, প্রায় 40টি সশস্ত্র সংগঠন সক্রিয় ভারতের মণিপুর রাজ্যে। এর মধ্যে শুধু মেইতেই জাতিগোষ্ঠীরই সশস্ত্র সংগঠন 21টি। অন্যদিকে কুকিদের রয়েছে 10টি সামরিক সংগঠন। অত্যাধুনিক সমরাস্ত্র রয়েছে তাদের হাতে। সম্প্রতি গোষ্ঠীগত সংঘাতে রকেট হামলার পর আলোচনায় সংগঠনগুলোর সক্ষমতা। এই দৃশ্য প্রায় 6 মাস আগের। নিয়মিত টহলের সময় মণিপুরে ভারতীয় সামরিক বাহিনীর গাড়ি বহর আটকে দেয় বিদ্রোহী গোষ্ঠীর সশস্ত্র সদস্যরা, ছোড়ে ফাঁকা গুলিও। এক পর্যায়ে ভারতীয় সামরিক বাহিনীর বহর লক্ষ্য করে মর্টার তাক করে বিদ্রোহীরা পিছু হটতে বাধ্য হয় সেনাবহর। সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাতকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে উত্তাল ভারতের মণিপুর রাজ্য। কুকি এবং মেইতে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে চলছে সংঘাত। চলতি সপ্তাহের শুরুতে রকেট হামলার পর আলোচনায় এসব সশস্ত্র গোষ্ঠীর সামরিক সক্ষমতা। মণিপুরে মূলত মেইতেই, কুকি, নাগা এবং জমি জাতিগোষ্ঠীগুলোর সশস্ত্র সংগঠন রয়েছে। এর মধ্যে কুকিদের রয়েছে সবচেয়ে বেশি 21টি সশস্ত্র গোষ্ঠী। এরপরই মেইতেইদের রয়েছে 10টি। স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরেই চলছে এসব গোষ্ঠীগুলোর সশস্ত্র সংগ্রাম। মেইতেদের মধ্যে সবচেয়ে পুরনো এবং বড় সংগঠন UNLFP, যার সদস্য প্রায় 10,000। এরপরই রয়েছে PLF। এই সংগঠনের সশস্ত্র সদস্যের সংখ্যা 2000-এর বেশি। অন্যদিকে কুকি সশস্ত্র গোষ্ঠীগুলোর বেশিরভাগই পরিচালিত হয় মিয়ানমারকে কেন্দ্র করে। কুকি ন্যাশনাল আর্মি, কুকি ন্যাশনাল ফ্রন্টের মতো বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলোতে 4 থেকে 6,000 সদস্য রয়েছে। এসব সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে রয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, AK-47, M16, G3 থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় অস্ত্র রয়েছে এসব গোষ্ঠীগুলোর কাছে। রয়েছে গোপন প্রশিক্ষণ কেন্দ্রও। সবশেষ লোকসভা নির্বাচনে মণিপুরের বিভিন্ন ভোট কেন্দ্রে হামলার অভিযোগ ওঠে এসব গোষ্ঠীগুলোর বিরুদ্ধে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বর্ণবাদী হামলার পরিকল্পনা করছিল যুক্তরাষ্ট্রের একটি শ্বেতাঙ্গ গোষ্ঠী। মূল টার্গেট ছিল কৃষ্ণাঙ্গরা। আটক করা হয়েছে দ্য টেরর গ্রাম কালেকটিভ নামের গোষ্ঠীটির 2 শীর্ষ নেতাকে। সন্ত্রাসবাদকে সমর্থন আর উস্কে দেওয়ার অভিযোগে তারা বিচারের মুখোমুখি হবে। ডালাস আম্বার ও ম্যাথিউ অ্যালিসন নামের 2 ব্যক্তির বিরুদ্ধে কি অভিযোগ আছে সোমবার তা উন্মোচন করেছেন ফেডারেল কোর্টের কৌঁসুলিরা। জানানো হয়, সামাজিক মাধ্যম টেলিগ্রাম ব্যবহার করে এসব হামলার পরিকল্পনা করছিল তারা। অভিবাসী, ইহুদি ও LGBT জনগোষ্ঠীর বিরুদ্ধেও ছড়ানো হচ্ছিল বিদ্বেষ। যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা ও স্থাপনাও ছিল তাদের টার্গেট। বিচার বিভাগের এক কর্মকর্তা জানান, টেরর গ্রাম কালেকটিভ নামের গ্রুপটির চূড়ান্ত লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের সামাজিক মূল্যবোধ নষ্ট করা।
দোনেৎস্কের আরও একটি এলাকা দখলে নিয়েছে রাশিয়া। সোমবার এই দাবি করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। দাবি 24 ঘন্টায় রুশ হামলায় নিহত হয়েছে ইউক্রেনের প্রায় 650 সেনা। ধ্বংস হয়েছে কিয়েভের বহু সমরাস্ত্র, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের দেয়া বিভিন্ন ফাইটার জেট। শেরেনিভ ও সামি এলাকায় অনবরত বোমা বর্ষণ করা হয়েছে। সীমান্তে কমপক্ষে 23টি বড় হামলা চালিয়েছে মস্কো, যার মধ্যে 16টি সফলভাবে প্রতিহত করার দাবি করছে ইউক্রেন। তারা জানিয়েছে খার্কিভ, শেরনিভ, পোকরভস্কে শক্তভাবে প্রতিহত করা হয়েছে রুশ হামলা। দুপক্ষের সেনারাই বলছে ফ্রন্টলাইনের অন্তত 100টি স্থানে সরাসরি লড়াই করছে তারা। রাশিয়াকে স্বল্প পাল্লার মিসাইল সরবরাহ করছে ইরান। মার্কিন গণমাধ্যমে এমন রিপোর্ট প্রকাশের পর শুরু হয়েছে তোলপাড়। ইউরোপীয় ইউনিয়নের দাবি ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে নির্ভরযোগ্য তথ্য রয়েছে তাদের কাছেও। নিশ্চিত হলে তেহরানের ওপর নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারিও দিয়েছে ইইউ। তবে রাশিয়াকে অস্ত্র দেওয়ার খবর উড়িয়ে দিয়েছে ইরান। মিসাইল ইস্যুতে সরাসরি মন্তব্য না করে তেহরানকে গুরুত্বপূর্ণ সহযোগী আখ্যা দিয়েছে মস্কো। 2022 ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর মস্কোকে শহীদ ড্রোন সরবরাহ করেছে তেহরান, যা ব্যবহারও হচ্ছে রণক্ষেত্রে। গত শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, এবার রাশিয়াকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে ইরান। তবে কত সংখ্যক কিংবা মিসাইলের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। এই ইস্যুতে নির্ভরযোগ্য তথ্য রয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। বিষয়টি নিশ্চিত হলে তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ হবে বলে সতর্ক করেছেন ইইউ মুখপাত্র। তবে মিসাইল সরবরাহের খবর পুরোপুরি অস্বীকার করেছে ইরান। এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের অংশ নয় তেহরান। অভিযোগ করেন, ইরানকে যারা দায়ী করেছে তারাই এই যুদ্ধের আরেকটি পক্ষকে সবচেয়ে বড় সামরিক সহায়তা করছে। ইহুদি সমর্থিত মিডিয়ার তথ্যে আমাদের সমর্থন নেই। যুদ্ধে এক পক্ষকে অস্ত্র সরবরাহে ইরানের ভূমিকা নিয়ে যে খবর দেয়া হয়েছে তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। এটি কোনো এক পক্ষের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ইরানের কাছ থেকে মিসাইল পাওয়া প্রসঙ্গে রাশিয়া অবশ্য কিছুটা হেয়ালি করেছে। সব খবর সত্যি নয় উল্লেখের পাশাপাশি তেহরানের সাথে সহযোগিতামূলক সম্পর্ক জোরদারের কথা বলেছে মস্কো। আমরা রিপোর্ট দেখেছি, এমন তথ্য সবসময় সত্য হয় না। ইরান আমাদের গুরুত্বপূর্ণ সহযোগী। আমরা বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদার করেছি। স্পর্শকাতর ইস্যু সহ সম্ভাব্য অন্যান্য ক্ষেত্রগুলোতেও সহযোগিতা ও আলোচনা অব্যাহত রেখেছি। দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় তা চালিয়ে যাব। রিপোর্টের সত্যতা নিয়ে নিশ্চিত নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করলে ইউক্রেন যুদ্ধে উত্তেজনা বাড়বে বলে সতর্ক করেছে ওয়াশিংটন। আমি রিপোর্টের সত্যতা নিয়ে নিশ্চিত নই, তবে এমন প্রযুক্তি কেবল ইউক্রেনের আত্মরক্ষার সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করবে না, দেশটির সাধারণ মানুষের জন্য তা বিপজ্জনক হবে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইউক্রেন বিরোধী যুদ্ধে অস্ত্র সরঞ্জামের জন্য সম্প্রতি ইরান ও উত্তর কোরিয়ার সাথে যোগাযোগ বাড়িয়েছে রাশিয়া। ডরথিতা স্ট্রিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।